পিছিয়ে নিয়ে যাচ্ছে কার্যত এই মুহূর্তে আমরা দেখার চেষ্টা করছি। ভারতের পক্ষে নেই ভারত নিজেই। এটি শোনার পরে হয়তোবা অনেকে অবাক হয়ে যেতে পারেন, কিংবা অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে আসলে নিজের রাষ্ট্রের পক্ষেই নিজের রাষ্ট্র নেই, এটি আবার কি ধরনের কথা। হ্যাঁ, আমি কিন্তু যেটি বলছি, আমি প্রথমে অনুরোধ করব আমার পুরো কথাগুলো না শুনে কেউ দয়া করে কমেন্ট করবেন না। আর আমার এই কথাটি যদি আপনাদের ভালো না লাগে যে ভারতের পক্ষেই ভারত নেই, তাহলে দয়া করে আমার ভিডিওটি দেখবেন না। কিন্তু ভারতের পক্ষে ভারত নেই এটি আমি বুকে হাত রেখে বলতে পারি, এটি আমি মনে প্রাণে বিশ্বাস করতে পারি, এবং এটি কিন্তু আমার নিজের বক্তব্য না। এটি আমি আমার মন গড়া কোনো ভিডিও আমি তৈরি করিনি, কিংবা কন্টেন্ট আমি তৈরি করিনি। তবে এটি সত্য যে ভারত নিজেই ভারতের পক্ষে না। হ্যাঁ, এটি নিয়ে কিন্তু আজকে আপনাদের জন্য স্পেশালি আমি এই ভিডিওটি তৈরি করেছি যে ভারত ভারতের পক্ষে না। এখন যদি আপনারা আমাকে প্রশ্ন করেন যে ভারত ভারতের পক্ষে না কেন, তো ভারতের পক্ষ না বা দেশ দেশের বিপক্ষে কিভাবে যায়? দেশ তো একটা, সেখানে বিভক্ত হয় কিভাবে? হ্যাঁ, একটি রাষ্ট্র বিভক্ত হতে পারে, একটি রাষ্ট্রের মানুষ বা সাধারণ জনগণ বা সেই দেশের জনগণের মধ্যে মতের তফাৎ থাকতে পারে, মতানৈক্য থাকতে পারে, বিচার বিশ্লেষণের জায়গায় এক একজনের এক এক মত থাকতে পারে। হ্যাঁ, আমি যে কথাটি বলছিলাম যে ভারত ভারতের পক্ষে নেই, আপনারা জানেন যে গত কয়েক মাস ধরে কিন্তু বাংলাদেশ নিয়ে ভারতে কিছু অপপ্রচার শুরু হয়েছে। ভারতের কিছু গণমাধ্যম, অল্প সংখ্যক কিছু গণমাধ্যম বাংলাদেশ নিয়ে প্রতিক্ষণ, প্রতিদিন, প্রতিটি মুহূর্তে তারা কিছু অপপ্রচার চালাচ্ছে। বিশেষ করে যদি বলতে চাই সেটা হচ্ছে সংখ্যালঘু। হ্যাঁ, আমি একটু সংখ্যালঘুর বিষয়টি যদি বলতে চাই যে আমার ক্ষুদ্র জ্ঞানে এটি আমার ধারণা মতে সেটি একটু বিশ্লেষণ করছি। যেই দেশে সমষ্টিগতভাবে যে ধর্মের মানুষ বেশি তারা কিন্তু সংখ্যালঘু না। যেরকমটা বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এদেরকে বলা হয় সংখ্যালঘু। আবার অন্য প্রান্তে যদি ভারতের কথা বলা হয় সেটি সর্বোচ্চ পরিমাণের সংখ্যালঘু হচ্ছে মুসলমান। তো এখন ভারত ভারতের পক্ষে নেই এই যে বিষয়টি, এই বিষয়টি আমি কেন বলেছি সেটি একটু আপনাদের সামনে বিশ্লেষণ করছি। হ্যাঁ, আপনারা জানেন যে ভারতের যেটি বলছিলাম যে হাতে গোনা কিছু গণমাধ্যম বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা নিয়ে তারা মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছে। আর সেই প্রেক্ষাপটে আমরা দেখেছি যে বাংলাদেশে নাকি সংখ্যালঘুদের ওপর প্রচুর পরিমাণে দাঙ্গা হাঙ্গামা এবং এদের উপর নির্যাতন হচ্ছে, এই রকম অভিযোগ করছেন ভারতীয় কিছু গণমাধ্যম। এর মধ্যে যদি আমি উল্লেখযোগ্য বলতে চাই তাহলে বলবো রিপাবলিক যে চ্যানেলটি রয়েছে, বাংলা চ্যানেল, এবং এখানকার যিনি উপস্থাপক কিংবা সংবাদ পাঠক আছেন ময়ূক রঞ্জন ঘোষ, তিনি কিন্তু এটা অনেক বেশি প্রচার করছেন। এবং তার বক্তব্য শোনার পরে মনে হয় একদমই যে ইয়েগুলো থাকে, যে যুদ্ধ বিমানগুলো থাকে, একদম দাম দাম করে যাচ্ছে, বোম মারছে, উড়িয়ে দিচ্ছে, তছনছ করে ফেলছে, এইরকম। আবার এটাকে যদি একটু মজা করে বলি, আপনার যখন পেট খারাপ হবে, আপনার যখন প্রচুর পরিমাণের পটি ধরবে, অর্থাৎ আপনার মানে যেটাকে খাঁটি বাংলায় যদি বলি পায়খানা ধরে, তখন কিন্তু আপনি পৃথিবীর সব একদিকে করে আপনি দৌড়ে ছুটে যাবেন টয়লেটে। তো এই ময়ূক রঞ্জন ঘোষের যে প্রচারণাগুলো বা গুজবটাকে রটানোর জন্য তিনি এমন ভাবে এইগুলো প্রচার করেন, একদম মনে হয় যেন তার প্রচুর পরিমাণের টয়লেট ধরেছে। তো সেই জায়গা থেকে এসে আমরা যেটি দেখছি, আমি এর আগে বেশ কয়েকটি কন্টেন্ট তৈরি করেছি এই সংখ্যালঘু ইস্যুকে কেন্দ্র করে, এবং ভারত বাংলাদেশের যে সম্পর্ক এটাকে কেন্দ্র করেও কয়েকটি ভিডিও আমি তৈরি করেছি। তো সেখানে আমি একটি কথা বলেছিলাম যে দেখেন, যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বাংলাদেশ দেখবে, ভারতের অভ্যন্তরীণ বিষয় ভারত দেখবে। কারণ আমার দেশে নিশ্চয়ই ভারতীয় কোনো সংখ্যালঘুরা বসবাস করছেন না। কেউ হয়তো বা বেড়াতে আসতে পারেন,
কেউ হয়তোবা কিছুদিনের জন্য আসতে পারেন, কেউ হয়তোবা ট্যুরিস্ট ভিসা নিয়ে আসতে পারেন। কিন্তু যদি বলা হয় নাগরিক, তাহলে আমি বলবো যে বাংলাদেশের যারা সংখ্যালঘু আছে তারা কিন্তু এই বাংলাদেশের নাগরিক এবং এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অন্তরে ধারণ করে এই দেশে বসবাস করছেন। এরা এই দেশেই যুদ্ধ করে 1971 সালে এই দেশকে স্বাধীন করেছেন। তো সেই প্রেক্ষাপটে আমি মনে করি যে আজকে আমার দেশের নাগরিক যেরকমটা হয় কি, কখনো যখন কোনো এলাকায় ঝগড়া হওয়ার পরে ধরেন যদি বলতে চাই যে উত্তরপাড়া মহল্লা, দক্ষিণ পাড়া মহল্লা, যখন কোনো মহল্লা ঝগড়া লেগে যায় তখন কিন্তু এই প্রত্যেকটা মহল্লার লোক জাতি ধর্ম ভেদে তারা সব কিন্তু এক হয়ে যায়। তখন কিন্তু তারা শত্রু থাকে না কেউ, তখন চিন্তা করে এই মহল্লা কিভাবে ওই মহল্লাদেরকে আঘাত করবে, এই মহল্লার মানুষ কিভাবে ওই মহল্লার মানুষদেরকে হারিয়ে দিবে, অর্থাৎ তাদের সঙ্গে যুদ্ধ করে কিভাবে জিতবে, এই বিষয়টা কিন্তু থাকে। তো সেই প্রেক্ষাপটে আমি মনে করি যে বাংলাদেশে যারা সংখ্যালঘু আছে বা বাংলাদেশের মুসলমান বা সংখ্যালঘু সহ যারা আছে, তারা যদি বাংলাদেশের নাগরিক হয়, তারা যদি বাংলাদেশের ভোটার হয়, তারা যদি বাংলাদেশের আইডি কার্ড ধারী যদি নাগরিক হয়, তাহলে কিন্তু এই দেশের রাষ্ট্রের দায়িত্ব এই নাগরিককে একদমই যেটিকে বলবো যে এই নাগরিককে একদম জননিরাপত্তা দেওয়া, এই নাগরিককে সকল ধরনের সুযোগ সুবিধা দেয়া, সকল ধরনের বিষয়ে তাদের প্রতি আলাদা সুদৃষ্টি দেয়া এবং এই রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য সকলকে নিয়ে এই রাষ্ট্রটাকে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। এটাই কিন্তু থাকে একটি রাষ্ট্র বা সরকারের প্রধান কাজ। তো সেই প্রেক্ষাপটে যেরকমটা আমি বলছিলাম যে ভারতের বিপক্ষে, তো আমরা দেখছিলাম যে ভারত যখন বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে ভুয়া তথ্য প্রচার করছিল কিছু গণমাধ্যম, তখন ভারতীয় কিন্তু বেশ কিছু গণমাধ্যম কিন্তু সঠিক তথ্যের মাধ্যমে এটি প্রতিবাদ করেছিল এবং তারা দেখেছি বাংলাদেশের যারা সংখ্যালঘু আছে তাদের অনেকের সাক্ষাৎকারও প্রচার করেছেন এবং বাংলাদেশের অনেক সংখ্যালঘু যারা আছেন তারা কিন্তু বিভিন্ন গণমাধ্যমের সামনে এসে কিন্তু তারা বলেছে যে দেখেন, আমরা তো ভালোই আছি, কিন্তু আমরা খারাপ আছি বা আমাদের উপরে নির্যাতন হচ্ছে, আমাদের উপরে অবিচার হচ্ছে, এই খবরটি তারা কিভাবে পাচ্ছেন এবং তাদের কি দায়িত্বটি কে দিয়েছে এই মিথ্যা খবরটি দেওয়ার জন্য, বা আমি ভালো আছি, আমি কেমন আছি না আছি সেটা আমি জানি, আমার খবরটি উনি ভুয়া তথ্য কিভাবে প্রচার করেন, সেই জন্য কিন্তু তারা প্রতিবাদও জানিয়েছেন। আবার যদি বলতে চাই যে দেখেন, বাংলাদেশের শুধু অস্থিতিশীল পরিবেশ তৈরি করা সেটি কিন্তু না, যখন সংখ্যালঘুকে টানা হয় তখন বাংলাদেশের হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবার মধ্যে একটি সাংঘর্ষিক একটা অবস্থা তৈরি করার চেষ্টা করা হয় এবং তার পরিপ্রেক্ষিতে ভারতেও কিন্তু সংখ্যালঘু আছে। যখন বাংলাদেশের সঙ্গে হিন্দুর সঙ্গে মুসলমানের ঝামেলা হচ্ছে তখন কিন্তু ভারতেও কিন্তু একই জিনিস হচ্ছে, কারণ এখানে ধর্মটাকে একদমই আলাদা করার জন্য, ধর্মের মধ্যে বিবাদ তৈরি করার জন্য, সাংঘর্ষিক অবস্থা তৈরি করার জন্য কিন্তু এই অপপ্রচার। তো সেই প্রেক্ষাপটে আমি দেখেছি যেটি ভারতীয় যারা সংখ্যালঘু আছে বা ভারতীয় হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তারা কিন্তু এই ভুয়া তথ্যের বিরুদ্ধে কিন্তু তারা প্রতিবাদ করেছেন এবং যথেষ্ট পরিমাণে সোচ্চার আছেন। তো সেই প্রেক্ষাপটে আমি বলেছি ভারতের বিপক্ষে, অর্থাৎ আমি মনে করি কোনো রাষ্ট্রে যদি কোনো গণমাধ্যম বা কেউ যদি অন্য কোনো রাষ্ট্র বা নিজের রাষ্ট্রের বিরুদ্ধে বা সংখ্যালঘু বা ধর্মের বিরুদ্ধে কোনো প্রচারণা করেন বা মিথ্যা সংবাদ প্রচার করেন, তাহলে সে রাষ্ট্রের কিন্তু সেই তাদেরকে নিয়ন্ত্রণ করার আসলে পদক্ষেপ নেওয়া উচিত এবং তাদের বিরুদ্ধে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত। তো আমি সেই দিকে আমি বলতে পারি যে বাংলাদেশ রক্ষার জন্য বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা কিন্তু ঐক্যবদ্ধ আছে। ঠিক ভারতে যারা কিছু মানে হাতে গোনা কয়েকটি গণমাধ্যম যখন বাংলাদেশের সংখ্যালঘু কিংবা সংখ্যালঘুদের উপরে তারা একটি প্রভাব বিস্তার করে তাদেরকে সামনে রেখে একটি দেশের পরিবেশ পরিস্থিতি খারাপ করার চেষ্টা করছে, তখন ভারতও কিন্তু
ভারতের বিপক্ষে, অর্থাৎ ভারতের সাধারণ মানুষও কিন্তু সেটির প্রতিবাদ করছে। এবং যদি আমি ব্যবসায়িক দিক থেকে বলি, দেখেন কলকাতার যে সিচুয়েশনটি হয়েছে, একটি সময় কিছু কিছু জায়গায় দেখেছিলাম ফানি কিছু ভিডিও তৈরি করা হয়েছিল কলকাতার, যে বাংলাদেশের মানুষ ভারতের কলকাতায় না আসলে তাদের ভাত হজম হয় না। কিন্তু আজকের এই প্রেক্ষাপটে এসে দেখেন ভারতের প্রত্যেকটা ব্যবসায়ীদের অবস্থা কি। কলকাতার যারা ব্যবসা করেন নিউ মার্কেট এলাকার, তারা কিন্তু বলে যে বাংলাদেশের এই পর্যটক, বাংলাদেশের মানুষ যদি ভারতের এই কলকাতার না আসে তাহলে কলকাতার মানুষ না খেয়ে মরবে। গত 3-4 মাস ধরে কিন্তু সেই অবস্থাটি বিরাজ করছে। তাহলে আমরা যারা এই যে গণমাধ্যমগুলো আছি, ভুয়া তথ্য বা মলম বিক্রির দায়িত্ব নিয়েছি, তারা কেন আমার নাগরিকের ক্ষতি করছি, তারা কেন রাষ্ট্রের ক্ষতি করছি? তো অবশ্যই আমি মনে করি এবং আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের যারা বিভিন্ন ধর্মের মানুষ আছেন, যারা নিজের রাষ্ট্রের প্রতি ভালোবাসা, নিজের রাষ্ট্রের প্রতি দেশপ্রেম দেখিয়ে প্রতিবাদ করছে, তাদের প্রতি আমার সেলুট। এবং ভারতীয় যারা আসলে এই মিথ্যা সংবাদের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করছেন, সোচ্চার আছেন, তাদেরও প্রতিও আমি সেলুট জানাচ্ছি। তো ভিউয়ার্স, আমি এই যে বিষয়গুলো নিয়ে ভারতের বিপক্ষে বা আসলে সবাই সত্যের পক্ষে, এই বিষয়টি নিয়ে আসলে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।